হাসপাতালে নিয়ে আসা হয় সুমিকে। সবার অবস্থা বেশ ভয়াবহ। সুমির জন্য সবার অধিক মাত্রায় চিন্তা করছে। এক একজনের চেহারার কি বিচ্ছিরি হাল হয়েছে। কারো মুখের অবস্থা তাকানোর মতো নয়। রেশমির মনের অবস্থাও সবার মতো বেগতিক। তবুও সে নিপুণ দক্ষতার সাথে সবাইকে সান্ত্বনা দিয়ে সামলে যাচ্ছে। সৌহার্দ্যকে এতটা ভেঙে যেতে দেখে তার ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। তার খুবই খারাপ লাগছে। বেশ খানিক সময় পর ডাক্তারবাবু বেরিয়ে এসে প্রথম যে কথাটা বলে তা হলো, রোগীর স্বামীকে। প্রশ্নটা সবাইকে নীরব করে দিল, কেননা সজীব তো এখানে নেই। আশ্চর্য বিষয় হলো, কেউ সে কথাটাও বলছে না। বোধহয় মুখে তালা আটকিয়ে দেওয়া হয়েছে। একই প্রশ্ন আবারও বলেন ডাক্তার। তার দ্বিতীয় উচ্চারণে যেন সবার সম্মতি ফিরে এসে সৌহার্দ্য প্রশ্ন করে ওঠে, কেন ডাক্তার, কি হয়েছে? আমার বোন ঠিক আছে তো? তার কিছু হয়নি তো? রেশমি বাদে বাকিরাও একই প্রশ্ন করে। ডাক্তার হয়তো তাদের অস্থিরতা টের পেয়েছেন, তাই তো তিনি হেসে বলে ওঠেন, তিনি বাবা হবেন, সেজন্যই ওনাকে প্রথমে খোঁজ করলাম। ডাক্তারের সহজ সরল জবাব সকলকে চূড়ান্ত বিস্মিত করে দিল মুহূর্তেই। ফ্যাল করে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর কথাটির অর্থ বুঝতে সক্ষম হলো সবাই। বেশ সময় পর ডাক্তারকে দাদি প্রশ্ন করে, সুমির কী অবস্থা? রোগী আপাতত ঠিক আছেন। অতিরিক্ত চিন্তার ফলে জ্ঞান হারিয়েছিলেন তিনি। কিছুদিন বিশ্রাম নিলেই দ্রুত ওনার দুর্বলতা কেটে যাবে। কিছুদিন পর যখন 3 মাস হবে তখন কিন্তু প্রায় এই ধরনের সমস্যা দেখা দিবে। তাই বিশ্রামের পাশাপাশি ওনার দুর্বলতার কাটানোর জন্য বেশি বেশি ভিটামিন জাতীয় খাবার খাওয়াতে হবে। আর বিশেষ করে চেষ্টা করবেন উনি যেন সবসময় চিন্তামুক্ত থাকে। 3 মাস হবে মানে? জি, উনি এখন 2.5 মাসের প্রেগনেন্ট। কি কি বলেন ডাক্তার? জি, রোগী হয়তো তার উপসর্গগুলো আপনাদের জানায়নি, কিংবা তিনি বুঝে উঠতে পারেননি। বিছানায় বসে আছে সুমি। আজ তার কাছে অন্যরকম লাগছে। মেয়েরাও যখন প্রথমবারের জন্য মা হওয়ার সুসংবাদ শুনে তখন তার অনুভূতিটা হয় আকাশচুম্বী। হবেই বা না কেন, মা হওয়ার অনুভূতিটাই যে এমন স্নিগ্ধ। সেই সময় খুশির অঢেল বন্যা বইতে থাকে মনে। পবিত্র সেই অনুভূতিটা খুব সহজেই ছড়িয়ে পড়ে শরীর জুড়ে। এই এক অমল সুখ যা পৃথিবীর অন্য কোথাও টর্চ দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না। বিশ্বাস হচ্ছে না? তাহলে একটা বন্দনারীর কাহিনী না হয় শুনে নিন। তার মা না হওয়ার আক্ষেপ, বাচ্চা না দিতে পারার অক্ষমতা কতটা কষ্ট আর যন্ত্রণা দেয় তাকে। বাড়ির লোকের দিকে লজ্জা সে তাকাতেও পারছে না। দাদির দেখা পেলে সাথে সাথে মাথা লুকানোর জায়গা খুঁজে বেড়ায়। এ দাদিমার লাজ লজ্জা বলতে কিছু নেই। তিনি দিব্যি সুমিকে এই সেই বলে লজ্জা দিয়ে যাচ্ছেন। সজীবকে জানানোর কথা হতেই দাদি সাফ না করে জানিয়ে দেন যে কেউ যেন কিছু না বলে, সুমি যেন নিজেই জানায়। ঘরের প্রত্যেকটা ব্যক্তির মুখে বাচ্চার সংবাদ শোনার পর হাসি ফুটলেও ফুটেনি লিনার মুখে। তার মুখের বিচ্ছিরি অবস্থা হয়ে আছে। সে কারো সাথে কোনো কথা বলছে না। পাশের বাড়ির ইনি উনি এসে দেখা সাক্ষাৎ করে যাচ্ছে। লিনা সেসব মুখ তুলেও দেখছে না। বেশ রাত করে রুমে আসে সজীব। বাড়িতে আজও যথাসময়ে এসেছিল, কিন্তু রুমে যাওয়া হয়নি, কারণ আজ তাকে মায়ের রুমে যেতে হয়েছিল। সেই থেকে মুখের অবস্থা বেশ বেগতিক। তাকে দেখলে মনে হবে বোধহয় কেউ জোর করে তাকে তিতা রস খাইয়ে দিয়েছে। 8-10টা স্বাভাবিকভাবেই বাচ্চার সংবাদ দিতে পারেনি সুমি। তার আগে সজীব কিভাবে যেন জেনে গিয়েছে যা তার অজানা। আমি বাবা হব নাকি তুমি মা হবে? সজীবের এমন প্রশ্নে বিচলিত হয়ে যায় সুমি। সে ধরতে পারছে না কথা দুটোর ভিন্নতা। তার মাথা কেবল বো বো করছে। শূন্য দৃষ্টিতে ফেল করে চেয়ে রইল। কি হলো, বলছো না কেন? জি, আমরাই মা বাবা হব। কার বাচ্চা গর্ভে নিয়ে আমার নামে চাপিয়ে দিতে চাও? কার পাপের ফসল বুনতে চাও? এসব আপনি কি বলছেন? সজীব জবাব দেয় না। তার মেজাজ বিচ্ছিরিভাবে বিগড়ে আছে। লাথি দিয়ে টুলটা ফেলে দিল। দুহাত মাথায় জাকড়া ভর্তি চুলে দিয়ে খামচে ধরল। অনেকক্ষণ এদিক ওদিক হেঁটে বাতি নিভিয়ে বিছানায় শুয়ে পড়ল। সুমি চুপ করে আছে। কিছু বললে হয়তো লোকটা ক্ষেপে তার উপর ঝাঁপিয়ে পড়বে, তাই আর তর্ক করল না। নিঃশব্দে চোখের জল ফেলে বিছানায় সেও এসে জায়গা করে নিল। সরে ঘুমা, গায়ে লাগবি না, না হলে কিন্তু খবর করে দিব। সুমি বেশ দূরত্ব রেখেই শুয়েছিল। এই কথা শুনে সে আরও ছিটকে সরে পড়ল। লোকটা এমন কেন? তার ভিতরে ছোট্ট একটা প্রাণ বেড়ে উঠেছে। ভেবেছিল মানুষটা বুকে শুয়ে সারাটা রাত তার গল্প করবে। মানুষটাও বুঝি পরম আদরে তার মাথার চুলে হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিবে। সে প্রায়শই নিজেকে বলে,
জেগে জেগে স্বপ্ন দেখবি না সুমি, এসব তোর জন্য হারাম। তবুও দেখো, একটু সুখের আভাস পেলেই সে একই ভুল করে বসে। সে বড্ড বোকা, বড্ড। তাই তো বারবার একই ভুল করে বসে। স্বপ্ন ভাঙা সংসার তার, এ তো জোড়া লাগবার নয়। কেন স্বপ্ন দেখে সে? কাঁদতে কাঁদতে মনে মনে প্রতিজ্ঞা করলেও সে আর কখনো স্বপ্ন দেখবে না, কোনো দিনও না। বিছানায় গালে হাত দিয়ে বসে আছে রেশমি, দৃষ্টি তার হাস্যোজ্জ্বল সৌহার্দ্যের দিকে। লোকটা বোনের বাচ্চার সংবাদ শোনার পর থেকে বাচ্চার মতো ব্যবহার করছে। খুঁজে খুঁজে তাদের ছোটবেলার এবং বাবা মায়ের দেওয়া জিনিসপত্র বের করছে, আর একটার পর একটা দেখিয়ে রেশমিকে নানান কথা বলে যাচ্ছে। বোনের প্রতি কতটা টান আর মমতা রেশমি বুঝতে বেগপিত হলো না। তারও যদি একটা ভাই থাকতো, সেও বোধহয় এমন করতো। বাচ্চা বউ বাচ্চামি করলে মানা যায়, কিন্তু বুড়ো দামড়া বেটা বাচ্চামি করলে মানা যায় কি? রেশমি এসব মানতেই পারছে না। তার মন হঠাৎ করে বেঁপে ওঠে, যখন এই বুড়ো দামড়া বাবা হবে তখন না জানি কি করবে। কথাটা ভাবতে লজ্জায় লাল হয়ে আসলো তার মুখ। সে এসব কী ভাবছে? আবার ভাবলো, আচ্ছা লোকটাকে একবার বলেই দেখি কি করে সে। মনের কৌতূহল মেটাতে সৌহার্দ্যের একদম গা ঘেঁষে দাঁড়ায় রেশমি। খুব অস্বাভাবিক ভঙ্গিমায় ভাব ধরল। সৌহার্দ্য অবাক হয়ে তার দিকে তাকায়। এ মেয়ে হঠাৎ এমন করছে কেন? সৌহার্দ্যের কানের কাছে মুখ নিয়ে পিস করে বলে, আপনাকে কিছু বলার ছিল। কি? আমি কি? আপনি বাবা হবেন। কথাটা বলেই সৌহার্দ্যের কানের কাছ থেকে মুখ সরিয়ে চোখ বন্ধ করে ফেলল। সৌহার্দ্যের প্রতিক্রিয়া দেখার জন্য চোখ একটা অল্প খুলে তার দিকে তাকায়। সৌহার্দ্যের মুখের অবস্থা দেখে রেশমি না হেসে আর পারল না। ইয়া বড় হা করে তাকিয়ে আছেন তিনি। মনে হচ্ছে বিশ্বের সবচেয়ে আশ্চর্যের বিষয় শুনেছে। তবদা লেগে যায় সৌহার্দ্য। বিয়ের একটা সপ্তাহ না হতেই সে বাবা হবে? এসব কোনো কথা? নিজেকে সামলে রেশমির দিকে তাকাতে দেখল সে নাই। পুরুত করে বিছানায় কম্বলের ভিতর ঢুকে পড়েছে। সৌহার্দ্য নিঃশব্দে হেসে ওঠে। দরজায় ঠক ঠক আওয়াজ হতে রেশমি পট করে উঠে আসলো। সৌহার্দ্যের আগে ঝড়ের গতিতে এসে দরজা খুলল। এবারও যদি দরজার ওপাশে বুড়ি হয় তাহলে কয়েকটা কথা শুনিয়ে দিবে সে। পরপর দুবার এসে সৌহার্দ্যকে এটা সেটা বলে নিয়ে গেছে তিনি। এ নিয়ে 3 বার হবে। দরজা খুলতে জমিলাকে দেখে রেশমি একদমে বলে, এতবার দরজায় কড়া নাড়েন কেন? নতুন নতুন বিয়ে হয়েছে আমাদের, বুঝেন না এখন ব্যস্ত থাকবো? এভাবে বারবার এসে ব্যাঘাত ঘটান কেন? রেশমির নির্লজ্জের মতো জবাবে রোবটের মতো হয়ে যায় সৌহার্দ্য। লজ্জায় মাটিতে মিশে যেতে পারলেই যেন সে শান্তি পেত। দাদিকে এ মেয়ে মুখের উপর কীভাবে এসব বলছে? রেশমি যে এমন কথা বলতে পারবে জমিলার ধারণার বাহিরে ছিল। নাতির সামনে এভাবে লজ্জা দিল। তিনি নিজের শরমকে প্রকাশ না করে উল্টো রেশমিকে লজ্জা দিতে বলে, স্বামীকে ছাড়া বুঝে থাকতে পারছো না? বাহ, বেশ তো। থাকতে পারছি না। আপনি বলেন, এবার আপনার কোন স্বর্ণের দর নামিয়ে দিতে হবে ওনাকে? না, কিছু নামিয়ে দিতে নয়। সূচনার মাথা ব্যথা করছে, বেচারে বিছানা থেকে নড়তে পারছে না। তাই এখন উনি গিয়ে কি সূচনার মাথা খাবে? জমিলা থতমত খেয়ে যায়। এই মেয়ে খুব কথা বলছে তো, সময় আসুক, সব হাড়ে হাড়ে বুঝিয়ে দিবে। আর মাত্র কয়টা দিন বাঁচাদন। তোমার কপালের বাত যদি না উঠাতে পেরেছি, আমিও জমিলা বেগম নয়। না, সৌহার্দ্য নয়, তোমার কথা বলছি। একটু ওর মাথাটা টিপে দিলে বেশ উপকার হতো। সুমি তো অসুস্থ, না হয় তাকেই বলতাম। আপনি কি করবেন? আপনিই টিপে দেন না। রেশমির কথা শুনে সৌহার্দ্য ভিতর থেকে ধমক দিয়ে বলে, রেশমি, বড়দের সাথে এসব কী ধরনের কথা? যাও, দাদি যা বলে করে দিয়ে আসো। আরে আপনি বুঝতেছেন না। আমার বোঝার দরকার নাই। তোমাকে আমি বলেছি যেতে, তারপরেও মুখের উপর কেন কথা বলছো? রেশমির আগে গজগজ করতে করতে বেরিয়ে গেল। দাঁত চেপে বুড়িকে বিড় করে বলে, আসেন, আপনার কোন সূচনা পোচনার গলা টিপে দিতে হবে। জমিলা বেগম খেপে যান। আজ এই মেয়ের এক ব্যবস্থা না করে তিনি দমই নেবেন না। মুখে খই ফুটেছে না? বেশ কথা বলা হচ্ছে তাই না? আজ বের করছি কথা বলা। জমিলা বেগম ফুঁসে উঠে হাত মুষ্টিবদ্ধ করলেন। রেশমি হাঁটতে হাঁটতে পেছনে জমিলার সারা শব্দ না পেয়ে ঘুরে তাকায়। সে বেশ কৌতূহল নিয়ে জমিলার আগাগোড়ায় স্ক্যান করতে লাগলো। এই মহিলা এত শান্তশিষ্ট কিভাবে হলো? নিশ্চয়ই মনে মনে বুদ্ধি আসছে। দেখেছ, বয়স হয়েছে তবুও কূটনীতি যায়নি তার। রেশমি রুমে ঢুকতে দেখলো সত্যি সত্যি সূচনা বিছানায় শুয়ে আছে। চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে শরীরটা ভালো নেই। সূচনার মাথায় হাত দিতেই সূচনা উপরে মুখ তুলে তাকালো। সাথে সাথে ছিটকে সরিয়ে দিল রেশমির হাত। সে ভেবেছিল তার অসুখের কথা শুনে নিশ্চয়ই সৌহার্দ্য আসবে, কিন্তু এখানে তো রেশমি।
এই মেয়ে কেন এসেছে, সে কি চায়? রেশমি হতভম্ব হয়ে সূচনার দিকে তাকালো। মেয়েটা এমন কেন করলো? গায়ে তো বেশ জ্বরও মনে হচ্ছে। হাসি মুখেই তো তাকিয়েছিল, আবার মুহূর্তেই মুখের রং বদলে ফেলল কেন? মেয়েটার কি তার কোন উপস্থিতি পছন্দ হয়নি? তাকে কি সহ্য করতে পারে না? তাছাড়া তার বিশেষ নজরে এসেছে। যতবারই মেয়ের সাথে দেখা হয় তখনই কেমন যেন ক্ষোভের নজরে তাকায়। সে কথা বলতে চাইলে সঙ্গে সঙ্গে স্থান ত্যাগ করে ফেলে। মেয়েটা কি কোনো কারণবশত তাকে পছন্দ করে না? আপনি আপনি এখানে কেন এসেছেন? দাদি বলল আপনার নাকি মাথা ব্যথা করছে, তাই মাথা টিপে দিতে আসলাম। নানি বলেছেন এ কথা? জি। রেশমির জবাব তার কানে পৌঁছাতেই চেঁচিয়ে জমিলাকে ডাকতে লাগলো সে। নানি, নানি। জমিলা হন্তদন্ত হয়ে এগিয়ে আসলেন। অস্থির হয়ে প্রশ্ন করল, হ্যাঁ কি হয়েছে? কি রে, এতবার ডাকছিস কেন? এই মেয়ে কিছু করছে নাকি? কি করেছে আমাকে বল। তুমি নাকি ওনাকে আমার মাথা টিপে দেওয়ার জন্য নিয়ে এসেছো? কিন্তু কেন? তোমাকে আমি কি বলেছি এ মেয়েকে নিয়ে আসার জন্য? আরে ওকে না বললে তো কি হবে, মরে যাব। রাগে ফুলে উঠেছে সূচনা। এই মেয়েকে দেখলেই তার রাগ লাগে। তারপরেও দাদি কি বুঝে তাকে নিয়ে এসেছে, সে বুঝতে পারছে না। তিনি কি বোঝেন না রেশমিকে দেখলে তার খারাপ লাগে, সাথে কষ্টও লাগে। বারবার মন বলে ওঠে এই জায়গা তো তারই প্রাপ্য ছিল, রেশমির নয়। মনের অজান্তেই হিংসা করে বসে। জমিলা বেগমের চোখে মুখে বিরক্তি রেশ। এ বোকা মেয়েটা কিচ্ছু বোঝে না। সে তো ওদের আলাদা রাখতে রেশমিকে নিয়ে এসেছে, অথচ তাকে দেখে কি সুন্দর ওকে তাড়িয়ে দিতে চাইছে। তিনি ইশারায় তাকে বারবার বোঝাতে লাগলো। সূচনা অনেকক্ষণ তাকিয়ে থাকার পরে বুঝতে সক্ষম হয়েছে। সাথে সাথে চেহারার রং বদলে এসে রেশমিকে বলে, আহ যন্ত্রণা বেড়ে গিয়েছে, আমার না খুব কষ্ট হচ্ছে, আপু একটু মাথাটা টিপে দেন না। রেশমি অবাক হয়ে যায় সূচনার হঠাৎ করে ফেলা আচরণে। এদিকে সূচনা আরও চিৎকার দিয়ে যাচ্ছে ব্যথায়। তাই সে আর কোনো কিছু না ভেবে মলম নিয়ে কপালে খানিক ঘষতে হাত দিয়ে টিপতে লাগলো। রেশমির স্পর্শে সূচনার গায়ে কাটা দিলেও মস্তিষ্কে এক চরম সুখ দিচ্ছে। রেশমির সাথে যদি দ্বন্দ্ব না থাকতো, নিশ্চিত এতক্ষণে তার হাতের জাদুর গুণগান করে ফেলত। এত আরাম লাগছে যে মুহূর্তে ব্যথা ব্যানিশ হয়ে গিয়েছে মনে হচ্ছে। জমিলা বেগম আয়েশ করে বসে পান খাচ্ছেন। আজ কোনো মতে এই মেয়েকে যেতে দেওয়া যাবে না। ঘণ্টাখানেকের মতো সূচনার মাথা টিপে দেওয়ার পরেও সূচনা বলছে না যে তার আর লাগবে না। এদিকে রেশমির হাত ব্যথায় কাত হয়ে যাচ্ছিল। সে কয়েকবার জিজ্ঞেসও করে নিয়েছিল যে হয়েছে কিনা। সে একটা মানুষ, কোনো যন্ত্র নয় যে ঘন্টার পর ঘন্টা টিপে যাবে। জবাবে সূচনা এদিক ওদিক দেখিয়ে বলছে এখানে দাও ওখানে দাও। হাত আর চলছিল না বলে রেশমি উঠে বলে, আপু আমার হাত ব্যথা করছে, ঘুমও আসছে, তাই আমি চলে যাচ্ছি। ঠিক তখনই জমিলা বেগমের পায়ের ব্যথা দেখা দেয়। তিনি সোজা হয়ে হাত পা পালঙ্কে ছুটতে ছুটতে ব্যথা ব্যথা বলে আওয়াজ করতে লাগলেন। রেশমি চলেই যাচ্ছিল, কিন্তু বুড়ি তখন ক্রমাগত চেঁচাতে চেঁচাতে বলতে লাগলো, ও সজীব, ও সৌহার্দ্য, কই রে তোরা? দাদির পায়ের ব্যথায় মরে যাচ্ছি রে। রেশমিরা যাওয়া হলো না। তৎক্ষণাৎ ফিরে এসে জমিলার পায়ের পাশে বসল। পায়ের দিকে তাকিয়ে মনে মনে বলে ওঠে, জামেলা বুড়ি, বুড়ো বয়সে বিমরতি না, দাঁড়াও ছুটাচ্ছি তোমার ব্যথা। রেশমি জমিলার পায়ে হাত দিতেই একসাথে উপস্থিত হয় সজীব আর সৌহার্দ্য। দাদির চিল্লানের আওয়াজ কানে যেতেই ঘুম ভেঙে গিয়েছিল। পিছন পিছন সুমিও এসে উপস্থিত হয়। সুমি আর সৌহার্দ্যর চোখে ঘুম আর ঘুম। দুজনের চোখে কানে যেন কিছুই দেখছে না। তবুও প্রশ্নবোধক দৃষ্টিতে দাদির রুমের দিকে উকি দিল সবাই। জমিলা বেগম তখন পায়ের ব্যথায় কাতরাচ্ছেন। কেঁদে কেঁদে পা ব্যথা বলে চিল্লাচ্ছেন। কি হয়েছে দাদি, চিল্লাইতেছ কেন? ওরে তোরা এসেছিস, আমি মনে হয় আর বাসুম না রে, তোরা আমারে মাফ করে দিস, আমি মরলে আমার জন্য মিলাদ পড়াইস। সজীব বিরক্ত নিয়ে বলে, আহ দাদি এসব কি বলছো? আমি কি আর এমনি এমনি বলছি? দেখে যা আমার পায়ের অবস্থা, ব্যথায় টন টন করতেছে, মনে হচ্ছে সাপের কামড় দিছে। ও আল্লাহ, তুমি যে কই, আমারে বাঁচাও, কেউ একটু পাটা টিপে দে না গো, এরা আমায় মেরে ফেলবে তো। রেশমির মুখের করুণ অবস্থা করে ফেলল। হাত নাড়াতে না পারার মতো করে বলে ওঠে, দাদি আর কোথায় ব্যথা করছে? এখানে তো 2 ঘন্টার মতো দিলাম, অন্য কোথাও কি ব্যথা করছে? জমিলা বেগম টাসকি খেয়ে রেশমির দিকে তাকাই। এ মেয়ে তো একবারও এখন ঠিক মতো হাত দেয়নি, আর বলছে 2 ঘন্টার মতো টিপেছে। ওদিকে সৌহার্দ্য বকা সুরে বলে, উফ দাদি, রেশমি তো পা টিপেই দিচ্ছে। মিথ্যে কথা, এ মেয়ে একবারও দেয় নাই, ও ভং ধরছে, বিশ্বাস কর আমি সত্য কইতে আছি। সুমি তখন এগুতে এগুতে বলে, দাও দাদি আমি টিপে দেই।
সজীবের মাথা বিগড়ে গেল। সে তখন ধমক দিয়ে বলে ওঠে, এক শট দিব যে চোখে কানে যে কিছুই দেখবি না। তোকে কেউ বলেছে টিপে দিতে? আমাদেরকে কি কাজ দেখাতে চাস? আবার বলে, দাও আমি টিপে দেই। যাও রুমে যাও, আমি এসে যেন ঘুমে দেখি, না হলে অবস্থা খারাপ করে ফেলবো। বেয়াদব কোথাকার। সুমি দাঁত চেপে কান্না আটকায়। বাইরের দিকে এক পলক তাকিয়ে মাথা নিচু করে রুমের দিকে চলে যায়। আর দাদি, উনি মিথ্যে বলছে না, সত্য, সেটা ওনার দিকে তাকালেই বোঝা যায়। আরে তুই বিশ্বাস কর, আমার বিশ্বাস করা লাগবে না। ভাবি আপনি সরুন তো, আমি টিপে দিব। যান আপনি গিয়ে ঘুমান। রেশমিও পেয়েছে সুযোগ। সে আচ্ছা ভাই বলে উঠে চলে যায়। ওর দিকে তাকালে যে কেউ বলবে ও হয়তো বল শক্তি সব শেষ। সৌহার্দ্য হাত মুষ্টিবদ্ধ করে দরজায় দাঁড়িয়ে আছে। বোনের ছলছল দৃষ্টি দেখে সে নিজেকে সামলাতে পারছে না। তার ইচ্ছে করছে সজীবকে এখনই মাটিতে পুঁতে ফেলতে। সে গর্জে উঠে বলে, আমার বোনকে এভাবে বলার দুঃসাহস আপনার কোথা থেকে এলো? সজীব নির্বিকারে বলে, সে আমার বউ, আর আমার বউকে মারার কাটার সব কিছু দুঃসাহস আমার আছে। সৌহার্দ্য ফুঁসে উঠল। রেশমির অবস্থা বেগতিক দেখে সৌহার্দ্যকে টেনে নিয়ে আসলো। সৌহার্দ্য ভীষণ রেগে আছে। ঘরের নির্জীব বস্তুদ্বয়ের উপর নিজের রাগ মেটানোর পূর্ণ চেষ্টায় আছে। রেশমি ভয় পেয়ে যায়। সে এর আগে সৌহার্দ্যকে এমন রাখতে দেখেনি। সৌহার্দ্যের মেজাজ ঠিকই হচ্ছে না। সব কিছু ধ্বংস করতে পারলেই বোধহয় তার কলিজায় শান্তি মিলত। নিজেকে আর নিকৃষ্ট মনে হচ্ছে। চোখের সামনে বোনকে কষ্ট পেতে দেখেও কিছু করতে পারল না সে। তার মতো হতভাগী কি আর কেউ আছে? সে রেগে গিয়ে মাথার চুল খামচে ধরল। বসে বসেই সে ফুপাচ্ছে। আপনি এমন করছেন কেন? উনি ভুল কিছু করেননি। আপনি বোঝার চেষ্টা করুন। সৌহার্দ্যের চোখ দুটো লাল হয়ে ওঠে। আচমকায় উঠে রেশমির বাহুদয় ধরে বলে, আমার চোখের সামনেই সব ঘটেছে, আর তুমি বলছো আমার বোঝার ভুল? হ্যাঁ ভুল। কারণ যদি এমন হতো তাহলে উনি নিজে দাদির পা টিপতে যেতেন না, আপুর সাথে উনিও চলে যেতেন। আপুকে পাঠিয়ে দিয়ে আপুর বদলে উনি টিপতে বসেছেন, কারণ উনি চাইছিলেন না যে আপু কাজটা করুক, তাই নাকি? তাহলে সেটা ভালোভাবেও বলা যেত। ভালোভাবে বললে আপু কি শুনতো? বা আপনার দাদি কি মানতেন? দেখা যেত দাদি এটা নিয়ে খিল্লি ওড়াতেন। আপুকে ডাক্তার বিশ্রাম নিতে বলেছিল। উনি যদি এখন রাত জেগে দাদির পা টিপতেন তাহলে নিশ্চয়ই আপুর শরীর খারাপ করতো। আপনি বলুন, ওনার কি দোষ ছিল? সৌহার্দ্যের মুখে কথা নেই। রেশমি যা বলেছে তা কি ঠিক, নাকি এসব রেশমির মন গড়া কাহিনী? জানেন, উনি এতক্ষণ জেগেছিলেন, হয়তো আপুর মাথায় হাতও বোলাচ্ছিলেন। সৌহার্দ্য ব্রকুসকে বলে, তুমি কিভাবে জানো? ওনার মুখ থেকে বেড়ির গন্ধ করছিল, আর যখন দাদির পায়ে হাত দিছিলেন তখন হাতের লম্বা চুল দেখেছিলাম। সৌহার্দ্য রেশমিকে ছেড়ে দিল। প্রাণহীন মতো হেঁটে বসলো বিছানায়। তার মাথা কাজ করছে না। রেশমি যা বলছে তা কি সত্য, নাকি সে দেখেছে সেটা সত্য? দ্বিধায় ভুগতে লাগলো সৌহার্দ্য। তার ভিতর কেমন অস্থিরতা কাজ করতে লাগলো। কেমন দাদায় আটকে গেল সে। দক্ষিণে জানালা দিয়ে মৃদু বাতাস এসে সৌহার্দ্যর গা ছুঁতে সে শরীর ঠান্ডা হয়ে আসলো। রেশমি এসে তার পাশে বসে কাঁধে হাত রাখলো। এতক্ষণে তেজ আর রাগ দুটোই বরফের মতো গলে পানি হয়ে যায়। বাহিরে প্রবল বেগে বাতাস বইছে। টিপ টিপ পোটা পড়ে বৃষ্টি নামার আভাস দিতে লাগলো আকাশ। চুলোয় কড়াই বসানো হয়েছে পিঠা বানানোর জন্য। নিবিন্ন আগুন চলতেই তাতে একটুখানি ঘি ঢেলে দিল। চালের গুঁড়ো দিয়ে বানানো নরম নরম পিঠাগুলো খানিক বাদেই কড়াইয়ে দিয়ে দিল। এক পৃষ্ঠতল সামান্য লাল হতে উল্টিয়ে দেয় অপর পৃষ্ঠ। চুলার গরমে তাপে আধসিদ্ধ হয়ে যাচ্ছে রমণী। হাতের উল্টো পিঠ দিয়ে কপালের ঘাম মুছে আবারও নাড়াচাড়ায় মন দেয় পুতুলের সাজে সজ্জিত বাসন্তী রঙের কাপড় পরিধানকৃত রমণী। মুখে ক্লান্তির ছাপ না ফুটলেও বিরক্তি স্পষ্ট ফুটে রয়েছে। দাদি শাশুড়ির বোনের বাড়ির লোকজন এসেছে কিছুক্ষণ আগেই। তাদের জন্যই এই নাস্তা পানি বানানো হচ্ছে। বড় যা কাজটি করতে চেয়েছিল, কিন্তু সে দিল না। পোয়াতি মেয়ে বলে কথা, এই সময়ে সবারই বিশ্রামের প্রয়োজন। তাই সে গুরুদের মতো আদেশ দিয়ে ঘরে পাঠিয়ে দিয়েছে সুমিকে। গত 2 দিন থেকেই সুমিকে কোনো কাজ করতে দিচ্ছে না রেশমি। তার এক কথা, সে যখন সুস্থ হবে তখন যেন কাজ করে। কিন্তু কাজ করতে থাকা অভ্যস্ত অন্য রমণীর মন কি আর কাজ ছাড়া থাকতে চায়? তাই তো বারবার আসে কোনো না কোনো কাজ করতে। লাঠি হাতে নিয়ে মেঝেতে ঠক ঠক বাড়ি দিতে দিতে উপস্থিত হন জমিলা বেগম। ফাঁকঘরের দিকে মুখ তুলে বলেন, কি গো, হয়েছে? আর কতক্ষণ লাগবে? সামান্য একটু নাস্তা বানানোর গুণখানাও নাই নাকি? হয়ে গিয়েছে, আল্লাহর রহমতের সব গুণই আছে। সময় তো দিবেন, না হলে হবে কিভাবে বানাবো? দাঁড়ান, চাটা ঢেলে নেই, তারপর নিয়ে যান।
চটাস চটাস কথা কইতে পারো তো খুব, আর শুই না থাকতে পারো না কিচ্ছু। কই দাও নিয়া যাই, আমার বোন বইসা আছে সেই কখন থেকে। এই নেন, নিয়ে উদ্ধার করুন। জমিলা বেগম মুখ বাঁকিয়ে রেশমির হাত থেকে ট্রে নিয়ে নিলেন। এক কদম গিয়ে ঘুরে গেলেন। খানিক সন্দেহ নিয়ে রেশমিকে বলেন, কিছু মিশিয়ে টিশিয়ে দাও নাই তো? দিছি, বিষ দিছি, যাতে আপনারা খাইয়া মইরা যান। এত চ্যাত্ত কেন? হ্যাঁ, দিলেও তো দিতে পারো। কইলাম তো দিছি, দিয়ে দেন এগুলো। আপনার খাওয়া লাগবে না, খাইলে মইরা যাইবেন। দেন বলতেছি, দেন। জমিলা বেগম রেশমির হাত সরিয়ে জোর করে ট্রে নিয়ে চলে গেলেন। বোন এসেছে, জরুরি কথা আছে, তাদেরকে ভালো মতো বুঝাইতে হবে। সুসনা আবার যদি সোহার্দের বিয়ের কথা জানিয়ে দেয় তাহলে বড় কাণ্ড বেঁধে যাবে। দূর সম্পর্কের এই এক বোনের সাথে যোগাযোগ রয়েছে তার। হুট করে বোনের আগমনে বিপাকে পড়ে যান তিনি। ঠেকায় পড়েই রেশমির সাথে কথা বলেছেন, না হলে তো চোখ দিয়ে তাকিয়েও দেখে না। সঙ্গে খুব করে বুঝিয়েও বলেছেন যে সে যেন তার বোনের সামনে না যায়। রেশমি বিরক্তি প্রকাশ ছাড়া কোনো প্রতিক্রিয়াই করল না। তার এত শখ নেই বুড়ির 14 গোষ্ঠীর সামনে যাওয়ার। বুড়ির বারবার বলার ধরন দেখে মনে হচ্ছিল সে বোধহয় মরেই যাচ্ছে তাদের সামনে যাওয়ার জন্য। কোনোদিন শাড়ি না পরা রেশমি এখন একসাথে রান্না আর শাড়ি দুটোই সামলাচ্ছে। নারীরা বিয়ের আগে যতই অবুঝ থাকে না কেন, বিয়ের পর তার দ্বিগুণ বুঝদার হয়ে যায়, হুট করে জ্ঞানী হয়ে যায়। এক হাতে স্বামী সংসার সব চালাতে সক্ষম হয়ে যায়। একে এক ধরনের মিরাক্কেল বা ম্যাজিক বলা যেতে পারে। কিছুদিন আগেও এখানে ওখানে উঠোনে মাঠে ঘাটে খেলাধুলা করা মেয়েটি আজ রান্নার ময়দানে নিপুণভাবে রান্না করছে। অদ্ভুত, সত্যি বড় অদ্ভুত। জমিলার রুমে আলোচনা চলছে সৌহার্দ্য আর সূচনার বিয়ের। সূচনার ছোট বোনের জন্য বিয়ের প্রস্তাব আসছে বেশ কয়েকটা স্থান থেকে, তাই তারা দ্রুতই বিয়ে করিয়ে নিতে চান, যাতে ছোটটার বিয়ে দিতে পারে। জমিলা পড়েছে বেকাদায়। সে কিছু বলতেও পারছে না, সইতেও পারছে না। কথার মাঝেই সূচনার মা বলে ওঠে, আজ বুধবার, সামনের শুক্রবারেই না হয় আক্ত করিয়ে ফেলি। কি বলো বুবু? হ্যাঁ হ্যাঁ, তুই যা বলিস। কিন্তু তোর নাতি কই? তাকে তো দেখছি না। সে কি শরম পাচ্ছে নাকি? ডাকে তো তাকে। সূচনা নীরব হয়ে সবার মাঝে বসে আছে, তার মুখে নেই কোনো হাসি। নীলা, নীলা, তো সৌহার্দ্য দাবাইকে ডেকে নিয়ে আয়। নীলা সমীর প্রেগনেন্টের কথা শুনে পরদিনই চলে এসেছে, কিন্তু এসেই যখন রেশমির ব্যাপারে শুনল সে যেন হতবুদ্ধি হয়ে গিয়েছিল। দুদিন থেকে রেগে রয়েছে সে, কারো সাথে কোনো কথা বলছে না। সবাই কিভাবে পারলো তাকে রেখে সৌহার্দ্যের বিয়ে দিয়ে দিতে। সে কত আশা করেছিল সৌহার্দ্যের বিয়েতে খাবে, নাচবে, গাইবে। সবাই কিভাবে পারলো তার সাথে এমনটা করতে? সে তো জীবনেও এমন করতো না। কেউ তাকে ভালোই বাসে না, কেউ না। সবাই অনেক বুঝিয়েছে যে অ্যাক্সিডেন্টলি বিয়েটা হয়েছে, সে মানে না। তার জবাব, বিয়ে তো হয়েছে, তাই না? নীলা বিরক্তি নিয়ে এদিক ওদিক ঘুরে সৌহার্দ্যকে খুঁজে বের করলো পুকুর পাড়ে। উদাস হয়ে বসে আছে সৌহার্দ্য, দৃষ্টি পুকুরের পানিতে নিবদ্ধ, চোখে নোনা জল। বলা বাহুল্য, মন খারাপের সময় সৌহার্দ্য সবসময় এখানে এসে বসে থাকত। ছোট থেকেই সে এ অভ্যাসের দাস। দাদি, চাচি বা চাচা যেই বকুক না কেন, সে এসে এখানে বসে নীরবে কাঁদত। নিশ্চয়ই প্রশ্ন জেগেছে, আজ সৌহার্দ্যের মন কেন খারাপ, তাই না? মনটা খারাপের কারণটা খুবই বড়। সেটা হলো পরশুদিন তাকে বাংলাদেশ নামক মাতৃভূমি ত্যাগ করে বিদেশে পাড়ি জমাতে হবে। এর জন্যই মনটা ভীষণ খারাপ। সে চাইলেও কিছু করতে পারবে না। এটাই যে তার নিয়তি। কিছু লোকদের কাছে বিদেশ যাওয়া মানেই বিলাসিতা। বস্তুত বিষয়টা একদমই তেমন নয়। বিদেশে থাকা কোনো সহজ ব্যাপার না। পরিবার, পরিজন, বন্ধুবান্ধব, মা বাবা, বউ, পরিচিতি জায়গা ছেড়ে সম্পূর্ণ অচেনা অজানা স্থানে গিয়ে থাকতে হয়। সৌহার্দ্য আগে ভাবত মানুষ কিভাবে অন্য দেশে গিয়ে থাকে, যার এক বিন্দু জিনিসও তাদের চেনা বা পরিচিত নয়। কেউ মেরে গুম করে ফেললেও তো জানার উপায় নেই। নিয়তি দেখো, আজ তাদের অবস্থানে সৌহার্দ্য দাঁড়ানো। দাবাই, তোমাকে দাদি ডাকে। নীলার উপস্থিতিতে সম্মতি ফিরে সৌহার্দ্যের। পলকে চোখ মুছে স্বাভাবিক হয়ে গেল। পাল্টা প্রশ্ন করল, কেন? দাদির কে যেন এসেছে, তারা আপনাকে দেখতে চাই। সৌহার্দ্য খানিকক্ষণ থম মেরে বসে তারপর উঠে গেল। স্বাভাবিক ভঙ্গিমায় সে উপস্থিত হয় জমিলার রুমে। জমিলা বেগম হাত কসলাচ্ছেন। কোনো ঝামেলা না হলেই তিনি বাঁচেন। বড় আশা দিয়ে রেখেছেন বোনকে। কথাবার্তাও ফাঁকা করে ফেলেছিলেন, কিন্তু রেশমিকে নিয়েই সব ঝামেলা। আর কয়টা দিন হলেই রেশমি নামক উটকো ঝামেলাকে সরিয়ে ফেলতেন তিনি। এখন কিভাবে সব সামলাবেন ভেবে কুল পাচ্ছেন না তিনি।
সৌহার্দ্যের উপস্থিতিতে খুশিতে গদগদ হয়ে যায় সূচনার পরিবার। সূচনার ভাবি আর দাদি সৌহার্দ্যকে নিয়ে টিটকিরি করতে লাগলো, যার আগাগোড়া কিছুই সৌহার্দ্যের মাথায় ঢুকছিল না। সে গোল গোল চোখে তাকিয়ে রয়েছে। আপনি এসব কি বলছেন দাদি? আমি তো কিছুই বুঝতেছি না। আহ, কচি খোকা, কিচ্ছু বোঝে না। আজ বিয়ে দিলে কাল বাচ্চা হবে, এখন বুঝো না? মানে, এত ঢং করতে হবে না। এতদিন ননদিনীকে পেয়ে যে আপনার মন বদলে গিয়েছে তা কানে এসেছে, তাই আপনার সব রং ছোটাতে আমার ননদিকে এবার একেবারে তুলে দিয়ে যাব। সূচনার ভাবির কথা মাথার উপর দিয়ে চলে গেল। কি বলছেন উনি? একেবারে দিয়ে যাবে মানে? সে মনে মনে শখ কষতে তার হিসাব মিলে গেল। সৌহার্দ্য বিস্ফোরিত চোখে জমিলার দিকে তাকালো। তিনি তখনও নিজের হাত কসলাচ্ছেন। মুহূর্তেই সে রেগে গেল, তবুও কোনো রকম রাগ সংযত করে স্বাভাবিকভাবে জবাব দিল, আমি বিবাহিত। বউ থাকা সত্ত্বেও কিভাবে আরেকটা বিয়ে করব? সৌহার্দ্যের সামান্য কথা যেন সেকেন্ডে মজলিসে বিস্ফোরণ ঘটালো। জমিলা বেগম চোখ বন্ধ করে ফেললেন। যা ভেবেছিলেন তা হয়েই গেল। এই ছেলেকে ইশারায় এতবার বললাম যে না বলতে, তবুও বলে দিল। তার জায়গায় সিয়াম হলে জমিলার কথার এক চুলও নড়ত না। যেভাবে বলেছে ওভাবেই করত। নাতের উপর ভীষণ ক্ষেপে গেলেন তিনি। সূচনার দাদি জমিলাকে চেপে ধরতেই তিনি সব কথা বলে দেন, তবে সেটা নিজের মতো। তার বলা কথার সাথে বাস্তবিক ঘটনার আকাশ পাতাল ব্যবধান। সব কিছু শুনে বেশ কিছুক্ষণ নীরবতা পালন করা হলো। সৌহার্দ্যের বিয়েটা ইলেকট্রিক শকের মতো ছিল যেন তাদের জন্য। বেশ খানিক সময় ভেবেচিন্তে নির্মলা অর্থাৎ সূচনার দাদি মুখ খুললেন। মেয়েটাকে ছেড়ে দাও, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। নির্মলার কথা সৌহার্দ্যের কানাগোচর হতেই শরীরে যেন জ্বালা ধরে উঠল। কি বলল? ছেড়ে দাও? হোয়াট দ্য হেল? ছেড়ে দাও? এটা কী ধরনের কথা? বিয়ে করেছে কি বউ ছেড়ে দিতে? তার ইচ্ছে হলো কয়েকটা কড়া কথা শুনিয়ে দিতে, এবং সে তার ইচ্ছেকে সম্পূর্ণ প্রাধান্যও দিল। সে বেশ চড়া গলায় হাঁকি দিয়ে বলে উঠল, বউ কি খেলনা জিনিস যে যখন ইচ্ছে খেলবো, যখন ইচ্ছে হবে না ফেলে দিব? যদি আপনাদের কাছে এমন মনে হয় তাহলে আমি দুঃখিত। আমি একদম আপনাদের মতো নই, আর হতেও চাই না। আমি স্বামী। যেখানে আমারই সমস্যা নেই সেখানে আপনারা আপনাদের সমস্যা দেখাচ্ছেন। এটা কতটুকু যৌক্তিক? বাহিরের নোংরা মেয়েটার জন্য আমাদেরকে এসব কি উল্টাপাল্টা বলছো সৌহার্দ্য? বাসা সংযত করে কথা বলুন। আমি খুব ভালোভাবেই কথা বলছি। যাকে আপনি বাহিরের নোংরা মেয়ে বলছেন সে আমার বউ। আর আমার বউকে বিনা কারণে বাজে কথা বলার কোনো অধিকার আপনার নেই। আমার বউকে ছাড়বো কি ছাড়বো না সেটা আমার ব্যাপার। অপরিচিত মানুষ নাক না গলালে ভালো হবে। জমিলা, শুনেছিস তুই? তোর নাতি কিভাবে কথা বলছে আমার সাথে? তুই কি চুপ করে থাকবি? তার সাহস দেখ, কি বলছে সে আমাদের। এ মেয়ে যেন তাবিজ করেছে তোর নাতিরে। তোর সংসার শেষ রে। আজ আমার সাথে এভাবে বলছে, মিলিয়ে নিস, কাল তোর সাথেও এভাবে কথা বলবে। জমিলা বেগম কিছু বলার আগে সৌহার্দ্য হনহন করে বেরিয়ে গেল। মেজাজটাই খারাপ করে দিল। এমনিতে সে টেনশনে আছে, তার উপর সবাই পড়ে আছে তার বিচ্ছেদ নিয়ে। সে কি একবারও বলেছে সে বিয়েতে খুশি নয়, বউকে ছেড়ে দিতে চায়? তাহলে সবাই তার বিবাহ বিচ্ছেদের পিছনে কেন পড়েছে? সে কত আলাদা করে শান্তভাবে তার দাদিকে বুঝিয়েছে যে সে এই বিয়েতে খুশি, সে বউকে ছাড়তে পারবে না, তার দ্বিতীয় বিয়ে করার কোনো ইচ্ছে নেই। তারপরও তিনি এমন একটা সিদ্ধান্ত কিভাবে নিল? জমিলা বেগম তার পিছনে আসতে এসে দাঁড়িয়ে বলে, দাদি, আরেকবার যদি তুমি আমাকে রেশমিকে ছেড়ে দিতে দিয়ে অন্য কাউকে বিয়ে করতে বলেছ বা জোর করেছ, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, আর কোনো দিনও ফিরে আসবো না। এ তোমার মাথা ছুঁয়ে বললাম। জমিলা স্তব্ধ হয়ে গেল। সৌহার্দ্য তার মাথা ছুঁয়ে কসম করেছে যে সে আর এই বাড়িতে থাকবে না, তাও ওই ছোট লোক মেয়েটার জন্য। যে নাতি তার সব আবদার, ইচ্ছে, আদেশ সব কিছু নির্দ্বিধায় পালন করত, সে আজ তাকেই কসম দিয়েছে। তার বোন ঠিকই বলেছে, ওই জাদুকরি মেয়ে তাবিজ করেছে। তিনি কিছু বলবার আগেই সৌহার্দ্য তার সীমানার বাহিরে চলে গিয়েছে। অগত্যা ব্যর্থ হৃদয় নিয়ে বোনের পরিবারের কাছে ক্ষমা চাইতে গেলেন, কিন্তু বিষয়টা সহজ ছিল না। তার বোন চিরদিনের জন্য ইতি টেনে গিয়েছে। এক দফা রেষারেষি আর ঝগড়া বিবাদও সাথে করেছিলেন। সূচনা চলে যেতেই ধপ করে বিছানায় বসে পড়ল জমিলা। তার মাথায় এত পরিমাণে রাগ চড়া দিল যে সে কন্ট্রোল করতে পারছিল না। মাথা নিচু করে ফুফাতে লাগলেন। প্লেট বাটিগুলো নেওয়ার জন্য রুমে এসে জমিলার এমন অবস্থা দেখে অবাক হয়ে যায় রেশমি। কৌতূহল নিয়ে জমিলার কাছে গেল, তার মুখোমুখি হয়ে প্রশ্ন করে বসল,
কি হয়েছে দাদি? রেশমির মুখটা চোখের সামনে দেখতে পেয়ে জ্বলে উঠল জমিলা। দুর্বল হাত দিয়ে ঠাস করে সর বসিয়ে দিলেন রেশমির গালে। তার হাত দুর্বল হলেও সরটা বলিষ্ঠ হয়েছিল, বেশ লাগলো তার গায়ে। বাজখাই গলায় চেঁচিয়ে বলে উঠল, অবাগী মুখ ফুড়ি, আমার সংসার শেষ করে দিলি? বাপের সংসার শেষ করে এখন জামাইয়ের সংসার শেষ করতে লেগেছিস? কি মনে করস আমি কি কিছুই জানি না? বাপকে খেয়ে মামার গাড়ে চাপতেই তো মামা দুর্দশা করে দিয়েছিস। এখন আবার আমার সংসারে এসে তা ধ্বংস করতে নেমেছিস। আজ আমার নাতিকে বিপক্ষে কথা বলিয়েছিস, কাল তাকে আলাদাও করে ফেলবি। সেসব কি আমার জানা নেই? তোদের কারণেই সাজানো গোছানো সংসার নষ্ট হয়ে যায়। খানিক দম নিয়ে সম্পূর্ণ কথাগুলো বলেন জমিলা। এই বয়সেও তার কত তেজ। রেশমি জমিলার পাশ থেকে প্লেটটা হাতে নিয়ে বলে, কথা দিলাম দাদি, আমার কারণে আপনার সংসারের বিচ্ছেদ আমি কোনো দিনও হতে দেব না। খুবই শান্তস্বরে কথাটা বলে উঠে যায় রেশমি। একটা জায়গায় সে দুর্বল। বাবা নামক কোনো কথা কানে আসলে তার মুখ বন্ধ হয়ে যায়। এত চঞ্চল স্বভাবটাও হারিয়ে যায়। সবাই বলে সে নাকি তার বাবাকে খেয়ে ফেলেছে। আচ্ছা, এটা কি আসলেই সত্যি? দাদির কথাতেও সে ভুল দেখছে না। তার মামার বাড়িতে যবে থেকে উঠেছিল তবে থেকেই তাদের অবস্থার অবনতি দেখা দিয়েছিল। সে কি তাহলে আসলেই অপয়া? ঘরের কাজ নিঃসুপে বেশ রাতের দিকে রুমে যায় রেশমি। বিছানা থেকে বালিশটা নিয়ে নিচে ঘুমানোর ব্যবস্থা করলো। আজ তার মন খারাপ। নিচে শুয়ে উপরের দিকে তাকিয়ে নিদ্রা যাপন করার প্ল্যান করেছে সে। মন খারাপ থাকলে তার ঘুম আসে না, তখন ঠিক এভাবে শুলেই ঘুম চলে আসে। সৌহার্দ্য চুপচাপ রেশমির কাণ্ড দেখছিল। এতক্ষণে জমিয়ে থাকা রাগটা মাথা ছাড়া দিয়ে উঠল। তুমি নিচে কেন শুয়েছ? ইচ্ছে হয়েছে। নাটক দেখাচ্ছ? নাটক? রেশমি জবাব না দিয়ে উল্টো ঘুরে শুয়ে রইল। উপরে উঠে আসো। কয়েক মিনিটেও রেশমির হেলদুল হলো না। ব্যাস হয়ে গেল। সৌহার্দ্য উল্কার মতো ছুটে এসে রেশমিকে চেপে ধরল। কি সমস্যা? ছাড়ুন, ব্যথা লাগছে। লাগুক, আরও বেশি লাগুক। রেশমি দস্তাদস্তি করে পেরে না উঠে ছেড়ে দিল। সৌহার্দ্য আরও চেপে ধরল, যেন নিংড়িয়ে ফেলবে সে। অনেকক্ষণ পর রেশমি অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখে বলল, কাল যে আপনি চলে যাবেন আমাকে বলেছেন। ও, তাহলে ম্যাডাম এজন্য এমন করছে? সে তো ভেবেছিল সূচনার বিষয়গুলো নিয়ে রাগ করেছে। সৌহার্দ্যের রাগ উবে গেল। হাতের ছাপ হালকা করে দিল। বেশ খানিকক্ষণ সময় পর সৌহার্দ্য রেশমির গালে গাল ঘষে জবাব দেয়, বললে কি হতো শুনি? রেশমির কথার সাউন্ড সিস্টেম অফ হয়ে গেল। বারবার কিছু বলতে চেয়েও বলতে পারছিল না। চোখটা বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিতে লাগলো। সৌহার্দ্য আবারও আগের মতো করে বলল, কি হলো বলছো না কেন? রেশমি কাঁপা কাঁপা গলায় বলল, সরুন। কেন? সারাদিন তো আমার কাছে আসতে চাও, দাদির সাথে চাচির সাথে ঝগড়া করো, এখন সরো কেন বলছো? রেশমি মাটিতে বিছানো চাদর খামছে ধরল। সৌহার্দ্যকে ঠেলেও সরাতে পারল না। সৌহার্দ্য গালে ঠোঁট ছুঁয়ে বলে, কি হলো বলছো না কেন? আপনি কথা কাটাতে এসব করছেন? কোনো লাভ নাই। আমি রেগে আছি, তাই আপনার সাথে কোনো কথা নাই। সৌহার্দ্য কিছু বলল না। হঠাৎ মনের ভিতর উকি দেওয়া প্রশ্নটা করেই বসল, এই তোমার বয়স কত? রেশমি চট্ট করে জবাব দিল, 15। এক ঝটকায় রেশমিকে ছেড়ে উঠে বসল সৌহার্দ্য। এত ছোট তার বউ? বিস্ময় ভাব কাটাতেই পারছে না সে। রেশমির বয়স কম সে ভেবেছিল, কিন্তু এত ছোট ভাবেনি। অন্তত তার থেকে এত ছোট এটা তো কখনোই ভাবেনি। সৌহার্দ্যের অবাক অবস্থা দেখে কোনো ভাবাবেগ দেখা দিল না রেশমির মধ্যে। চোখ বন্ধ করতেই সৌহার্দ্য তাকে টেনে বসিয়ে দিল। বিরক্তিকর দৃষ্টিতে চোখ মেলতেই সৌহার্দ্য মুখ অন্ধকার করে ফেলল। মেঝেতে দৃষ্টি ফেলে হতাশার সুরে রেশমিকে বলে, কাল আমি চলে যাব, আর তুমি এখন ঘুমাচ্ছ? রেশমি অকপটে জবাব দেয়, তো কি করব? আপনাকে নিয়ে নাচব? সৌহার্দ্য রেশমির গা ঘেঁষে বলে, না, জড়িয়ে ধরলেই হবে। রেশমি সরে বসল। তার পর্সা গালে লাল আভা দেখা দিল। কাছুমাছু করে এদিক ওদিক তাকাচ্ছে। বিশ্বাস করো, তোমার লজ্জা পাওয়া দেখে আমার শরম লাগছে। আপনি খুবই খারাপ, সরে বসুন না। নো সরাসরি। সৌহার্দ্য একটানে রেশমিকে কাছে নিয়ে আসলো। রেশমির গাল আগের থেকে আরও বেশি লাল হতে লাগলো। হুটহাট সৌহার্দ্যের স্পর্শ যেন সে মেনে নিতে পারছে না। এত লজ্জা লাগছে যেন মন চাইছে মাটি পাক করে নিচেই ঢুকে যায়। চুপ করে বেশ কিছুক্ষণ এভাবেই সময় কাটল দুজনের। নীরবতা ভেঙে রেশমি বলে ওঠে, আপনি সত্যিকাল চলে যাবেন? আমার কি হবে? কিভাবে থাকবই বা আমি? সৌহার্দ্য দীর্ঘশ্বাস ছাড়ল।
তার কাছে এর কোনো জবাব নেই। বুকটা খা খা করছে, তার নিজের কাছেও খারাপ লাগছে। সে নিজেও তো যেতে চাইছে না, কিন্তু না চাইলে কি আর সব হবে? তাকে তো যেতেই হবে। বহু দাঁড় দেনা জমেছে, বিদেশ গিয়ে এসব চুকাতে হবে। তাছাড়া বোনের পাশাপাশি বহু দায়িত্ব এসে জমেছে তার কাঁধে। সংসারের জন্য হলেও তাকে যেতে হবে। ভাবনা চিন্তার সুতা ছেড়ে দিয়ে বুক ভেজা অনুভব করতে রেশমি কাঁদছে। চোখের পানি নাকের পানি সব এক করে ফেলছে। ইতিমধ্যে সোহার্দের শার্টখানার বিচ্ছিরি হাল হয়ে গেছে। হে বোকা মেয়ে, কাঁদছ কেন তুমি? রেশমি নাক টেনে টেনে বলল, আমার ইচ্ছে হয়েছে তাই। তো দূরে গিয়ে কাঁদো না, আমার জামা পরিয়ে দিচ্ছ কেন? আপনার কি সমস্যা? এটা আমার স্বামীর শার্ট, আমি শতবার নষ্ট করব, আপনার কি? সৌহার্দ্য হাসে। কদিন আগেও যে মেয়েকে চিনত না, আজ সে মেয়ে তার জন্য কাঁদছে। না কখনো দেখেছিল, না কখনো কথা হয়েছিল, তবু এই কয়েকদিনই কি টান তৈরি হয়ে গিয়েছে। দুনিয়ার সব ভালোবাসা যেন একত্র করে তার জন্য ঢেলে দিচ্ছে। রেশমির মাথাটা বুক থেকে তুলে দুটো গালে পরপর কয়েকবার ঠোঁট ছুঁয়ে দিল সৌহার্দ্য। তাকে আশ্বাস দিয়ে বলে, মাত্র 4 বছর, এরপর তো আমি আবার চলে আসব। তখন তুমিও বড় হয়ে যাবে, আমরা একসাথে আবারও সংসার করব। একদম কেঁদো না। রেশমি থামল না। কাঁদতে না বললেই কি কান্না থেমে যায়? সে নাক টেনে টেনে তার কথার ফুলজড়ি মেলে ধরল। সৌহার্দ্য কিভাবে থাকবে, কিভাবে চলবে, কার দিকে তাকাবে, কার দিকে তাকাতে পারবে না, কবে ফিরে আসবে, ফিরে আসলে কি করবে, কয়টা বাচ্চা নেবে, কিভাবে ঘর সাজাবে, এসব নিয়ে সারাটা রাত্রি গল্প করেছে। তাকে এক ফোঁটাও ঘুমাতে দেয়নি, নিজেও ঘুমায়নি। দুপুর পেরিয়ে বিকেল ঘনিয়ে আসলো। সৌহার্দ্যকে কিছুক্ষণ বাদেই রওনা দিতে হবে। সকাল থেকেই সবার সাথে কথা হলেও জমিলা বেগমের সাথে তার দেখাও হয়নি। দরজায় খিল মেরে নিজেকে আটকে রেখেছে জমিলা। সারাদিনেও কোনো খাবার মুখে তোলেনি সে। রেশমি আর সুমিতাকে কয়েকবার ডেকেছে, কিন্তু কোনো সাড়া সে দেয়নি। যেন পণ করে রেখেছে কারো সাথে কথাই বলবে না। বাড়ির প্রত্যেকটা সদস্যের মুখ ঈষৎ কালো দেখাচ্ছে। দায়সারাভাবে যে যার কার্য পালন করছে। সৌহার্দ্য চলে যাবে সেজন্য আজ কোনো কর্তা বাহিরে যায়নি। ঘরে বেশ ভালো ভালো খাবারও রান্না হচ্ছে। সুমি নানান জিনিস ভাইয়ের জন্য প্যাকেট করছে, তা অবশ্য লিনার আড়ালে। জমিলার ঘরের দরজায় বেশ কয়েকবার কড়া নেড়ে কোনো সাড়া পেল না সৌহার্দ্য। শেষ সময়ে জমিলা বেগম বের হলেন, তবে কোনো কথা বললেন না। সৌহার্দ্য তাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কেঁদেছিল। তিনি কোনো রকম পরিবর্তন দেখালেন না। শেষে সৌহার্দ্য রেশমি আর সুমি দুজনকেই তার হাতে দিয়ে তাদের দেখে রাখতে বলেছে এবং ছোট ভেবে ক্ষমা করতে বলেছে। নাতির উপর যতই রেগে থাকুক, শেষে নিজেকে সামলাতে পারেনি, হু হু করে কেঁদে দিলেন। জমিলা বেগম আঁচল দিয়ে চোখের জল মুছতে মুছতে বললেন, সাবধানে যাবি, খবরদার আজেবাজে কিছু মুখে দিবি না। বিদেশিরা বড্ড খারাপ, তাদের থেকে দূরে থাকিস। সৌহার্দ্য মাথা নাড়িয়ে সায় দিল। সৌহার্দ্য রেশমিকে ডেকে জমিলার সামলে আনলো। তার হাত ধরে বলল, দাদি, ও অনেক ছোট, বুঝ জ্ঞান কম। ওর মাকে আমি আশ্বাস দিয়েছি যে ওকে আমি দেখে রাখবো, কিন্তু এখন তো আমি চলে যাচ্ছি, তাই আমার দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। তুমি রাখবে না ওর খেয়াল? জমিলা বেগম কোনো জবাব দিলেন না। সৌহার্দ্য উঠে সুমির কাছে যেতে হু হু করে কেঁদে উঠল সুমি। বাইকে কতদিনের জন্য চোখের আড়াল করতে চলেছে তার জানা নেই। তার মনে পড়ে প্রথম যেদিন বাই চলে যাচ্ছিল, সেদিন কতই না কেঁদেছিল সুমি। কতগুলো দিন মুখে ভাত তুলতে পারেনি। যতবারই মুখে ভাত দিতে যাচ্ছিল ততবারই বাইয়ের চেহারা মনে পড়ে গিয়েছিল। বাই কীভাবে খাচ্ছে, কিছু খেয়েছে কিনা, এসব ভাবলেই আর খাওয়া হতো না। সুটকি, শুন, আমি যখন আবার আসবো তখন যেন চ্যাম্পের সাথে খেলতে পারি। তার জন্য তুই প্রতিদিন ওকে আমার সাথে কথা বলবি, যেন সে আমাকে চিনতে পারে। কিরে, বলবি তো? সুমি ভাইয়ের বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদছে। সে মুখ ফুটে বলতে চাইছে, ভাই, যে বাচ্চার কথা তুমি বলছো তাকে তো তার বাবা দাদি চায় না, তাকে মেরে ফেলার জন্য তারা উঠে পড়ে লেগেছে, কিন্তু বলতে পারলো না। ভাই তাকে নিয়ে চিন্তিত থাকুক সেটা চায় না। খুব কষ্টে নিজেকে সামলিয়ে ভাইকে বলল, ভাই, আবার যখন আসবে তখন যেন তোমার নিজেরও একটা স্যাম্প হয়, আর খুব খুশিতে সংসার করিও। কেউ থাকুক আর না থাকুক, তোমরা দুজন একসাথে সুখে সংসার করবে, কথা দাও। সৌহার্দ্য বোনের কথার আগামাথা কিছুই বুঝল না। সে প্রশ্ন করতে নিচ্ছিল, এসব তুই কি বলছিস, কিন্তু সেটা আর করা হলো না। সুমি তাকে প্রশ্ন করতেই দিল না, শুধু ওয়াদা নিয়ে নিল। পালাক্রমে রেশমির কাছে আসতে সৌহার্দ্যের দম আটকে গেল। মুখ দিয়ে দুজনের কোনো কথা হলো না। চোখে চোখ রেখে তাকিয়েছিল। শত শত না বলা কথা ব্যক্ত হচ্ছিল।
রেশমির চোখে জল ছলছল করলেও তা গাল বেয়ে গড়িয়ে পড়ছে না। সে যথাসম্ভব নিজেকে সামলিয়ে রেখেছে। গাড়ির হর্ন বাজতে সে মুখ খুলল বলে, ভালো থেকো, সবার খেয়াল রেখো। রেশমি ঠোঁট কামড়ে মাথা নাড়ল। বিয়ের সপ্তাহ না ফুরাতেই স্বামী চলে যাচ্ছে। ঠিকঠাক এক রাতের জন্য কাছে পেয়েছিল, আর সকাল না হতে বিদায় নিতে হচ্ছে। কোন দোষে শাস্তি পাচ্ছে সে? বুক ধক করে উঠেছে, গলায় কান্না দলা পেকে গিয়েছে। ইচ্ছে করছে গলা পাটিয়ে কাঁদতে। সে বুঝতে পারছে না এত কষ্ট কেন হচ্ছে তার। সৌহার্দ্য তো চলে যাচ্ছে, তার কি হবে? কিভাবে থাকবে সে? সবাইকে কিভাবে সামলাবে? তার ইচ্ছে করলো শাড়ির আঁচলে বেঁধে সৌহার্দ্যকে আটকে রেখে দিতে। সবার চোখেই আজ জল। এ যেন কান্নার অনুষ্ঠান চলছে। বহু কষ্টে সৌহার্দ্য নিজেকে সামলিয়ে সবাইকে বিদায় দিয়ে বের হয়ে যায়। সময় হয়ে গিয়েছে, তাকে যে যেতেই হবে। শূন্য নীরবতায় গ্রাসিত হয়েছে চারপাশ। ওই পোকার চিঁচিয়ে আওয়াজ ব্যতীত অন্য কোনো প্রকার আওয়াজ ভেসে আসছে না। শুনশান পরিবেশের ফলে স্থানটা ভুতুড়ে অনুভূত হচ্ছে। হিমশীতল বাতাসের সাথে সমসমে ভাবটা আরও বেড়ে গেল। বিছানায় উল্টো হয়ে বালিশে মুখ গুজে বিরতিহীনভাবে কেঁদে চলছে রেশমি। সৌহার্দ্য চলে যাওয়ার পর যে কান্না শুরু করেছে, এখনও পর্যন্ত তার কান্না চলছে। চোখ মুখ ফুলে ডোলের মতো হয়েছে। লোকটা কে আমার? কিছুদিন আগেও তো চিনতাম না। তাহলে তার চলে যাওয়া আমাকে এতটা কেন কষ্ট দিচ্ছে? শুধুমাত্র স্বামী বলেই এত কষ্ট অনুভব করছি? রেশমির মনে মনে করা প্রশ্নের বিপরীত কোনো জবাব আসলো না। দীর্ঘশ্বাস ফেলে উঠে বসল। গলাটা শুকিয়ে গেছে, ভীষণ তেষ্টাও পেয়েছে। এই মুহূর্তে পানি পান করা একান্ত প্রয়োজন। চোখ দিয়ে অনর্গল অশ্রু পড়া বন্ধ হলো না। গ্লাসে অর্ধেক পানি ঢেলে গটগট করে সবটুকু সম্পূর্ণ করলো সে। বিছানাটা গুছাতে যেয়ে দেখল বালিশের একপাশে ভিজে একাকার। এত কান্নার পরেও চোখ দিয়ে পানি পড়ছে। তার চোখে এত পানি। রেশমির মুখে হালকা বৃষ্ময় ভাব দেখা দিল। বিছানার একপাশে সৌহার্দ্যের খুলে রাখা ফুল হাতার শার্ট পরে আছে। রেশমি খুব যত্নে হাতে নিল। কয়েক পলক এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বুকের সাথে মিলিয়ে নিল। শার্টটাকে সৌহার্দ্য ভেবে বেশ শক্ত করে খানিকক্ষণ জড়িয়ে ধরে রইল। একটু পর তার মুখের সামনে এনে বেশ কতগুলো চুমু খেয়ে নিল। তার কল্পনা এটাই তার স্বামী, কোনো শার্ট নয়। গালের সাথে মিলিয়ে আবারও কতক্ষণ কাঁদল। এই লোকটাকে সে প্রচুর মিস করছে। সৌহার্দ্য যদি দেশে থাকতো, নিশ্চিত রেশমি তাকে এত কাঁদানোর জন্য আচ্ছা মতন দোলাই দিত। শার্টটাকে চোখের সামনে এনে ঠোঁটে অভিমানের রেশ ফুটিয়ে বলে, আপনি খুবই পাষাণ, আমাকে এত কষ্ট দিচ্ছেন। এসবের শোধ আমি তুলবই। নির্লজ্জ বেহায়া লোক। এত সুন্দরী বাচ্চা একটা মেয়েকে কষ্ট দিতে আপনার খারাপ লাগছে না? রেশমির কথার বিপরীত জবাব আসলো না। রেশমি দীর্ঘশ্বাস ছাড়ল। এটা তো সৌহার্দ্য নয় যে জবাব দিবে। এটা তো তার ব্যবহৃত পোশাক, যে নিষ্প্রাণ নির্জীব। বেশ যত্ন করেই শার্টটি গুছিয়ে ভাঁজ করে সিন্ধুকে তুলে রাখলো রেশমি। এটাকে সে ধোবে না, কারণ শার্টটা থেকে সৌহার্দ্যের গায়ের মিষ্টি গন্ধ ভেসে আসছে। দুলেই তো এই ঘ্রাণ গায়েব হয়ে যাবে, তাই সে এটা ধোবে না। মেঝেতে পা দিতেই তার গতকাল রাতের কথা মনে পড়ে গেল। মনে পড়ল বেশ কিছু আপত্তিকর মুহূর্ত। পরক্ষণে লজ্জায় গা লাল হয়ে উঠল। এই লোকটা খুব বদ। চলে যাওয়ার পরেও রেশমিকে লজ্জা দেওয়া ছাড়ছে না। রেশমি এরূপে ঘরের আনাচে কানাচে দেখছে আর সৌহার্দ্যের সাথে কাটানো মুহূর্তগুলো মনে করছে। কখনো হাসছে, কখনো লজ্জা পাচ্ছে, কখনো রাগে মুখ লাল করছে, তো কখনো কান্নায় চোখ ভিজিয়ে তুলছে। এক মিশ্র অনুভূতি নিয়ে রাত পার করলো। সূর্যের উত্তাপে ঘর গরম হয়ে আছে। প্রায় সব শীতল জিনিসগুলো গরম হয়ে উঠেছিল। জলজান্ত মানুষগুলো সিদ্ধ হয়ে যাচ্ছিল। এত গরমে ঘুমানো যায়? গেলেও রেশমি ঘুমাতে পারল না। বিছানা ছেড়ে উঠে গেল। বাহিরে আসতে এসে ক্রন্দনের আওয়াজ পেল। দ্রুত গতিতে পা চালিয়ে কান্নার উৎসের দিকে যেতে লাগলো। সুমির রুমে আসতে চমকে উঠল রেশমি। সুমির কপাল বেয়ে শুয়ে রক্ত গড়িয়ে পড়ছে। সুমি সে স্থান হাত দিয়ে সাফা স্বরে আর্তনাদ করছে। রেশমি প্রায় লাফিয়ে সুমির কাছে গিয়ে পৌঁছালো। কয়েক মুহূর্ত নিজের আঁচল ছাড়ার বৃথা প্রয়াস করলো। নিজের কাপড় ছিঁড়তে ব্যর্থ হতে তৎক্ষণাৎ সুমির আঁচলের এক পাশ ছেড়ে ক্ষতস্থান বেঁধে দিল। গ্লাস ভর্তি পানি এনে খাইয়ে দিল। রক্ত বন্ধ হওয়ার নামই নিচ্ছে না। রেশমির চিন্তার ভয়ে অস্থির হয়ে পড়ল। সুমির হাত দিয়ে তার কপাল চাপ দিয়ে দৌড়ে সে বাহিরে বেরিয়ে গেল। ঘরের একটু আশেপাশে খুঁজতে কাঙ্ক্ষিত পাতার লতা পেয়ে গেল। জড়মূর্তি নিয়ে হাতে তালুতে পিষিয়ে নিতে সুমির ক্ষতস্থানে লাগিয়ে দিল। কয়েক মুহূর্ত পর রক্ত পড়া বন্ধ হয়ে গেল।
আশ্চর্যজনকভাবে এতগুলো সময়ের মাঝে সুমির আশেপাশে কেউই আসেনি। আপু ব্যথা করছে? সুমি মাথা নাড়িয়ে না বলে। মুখ দিয়ে উত্তর দেওয়ার মতো শক্তি এবং ইচ্ছে কোনোটাই পাচ্ছে না। এমন কিভাবে হলো? পড়ে গিয়ে। মিথ্যে বলবা না আপু, তোমার চোখে আমি অন্য কিছু দেখছি। আমাকে স্পষ্ট বলো তো কী হয়েছে, কে কী করেছে? শুধু শুধু ভুল ভাবছ। বলছি তো পড়ে গিয়ে এমন হয়েছে। পড়ে গিয়ে থাকলে এতক্ষণে তোমার আশেপাশে কাউকে না কাউকে দেখতাম। এটা কারো সজ্ঞানে করা কাজ, সেজন্যই তো ব্যানিশ হয়ে গিয়েছে সব। সুমি প্রতি উত্তর করল না, চোখ বন্ধ করে রাখল। কপালের পাঁচটা টনটন করছে, শুয়ে বসাতে ইচ্ছে করছে, কিন্তু তা করা যাবে না। দেখা যাবে রক্তের ফোয়ারা ছোটে নদী বানিয়ে ফেলেছে। রেশমি বেশ নরম সুরেই বলল, ভাইয়া এমন করেছে তাই না? সুমি চমকে উঠল, হকচকিয়ে চারপাশে তাকালো। সে দ্রুত গতিতে মাথা নাড়িয়ে বলে, না না, উনি কেন এমন করবে? তাহলে কে করেছে? আগের ন্যায় এবারও কোনো আশানুরূপ জবাব না পেয়ে হতাশ হলো রেশমি। তবুও হাল ছাড়ল না। সুমিকে ভালো করে কথা দিয়ে চেপে ধরতে সব বলে দিল। সকালে ঘুম থেকে উঠতে একটু বেলা হয়েছিল বলেই লিনে এসে তার এই হাল করেছে। মূলত তাকে ধাক্কা দিয়ে চলে যাওয়ার সময় খাটের কার্নিশে লেগে কপালে ব্যথাটুকু পেয়েছে। তবুও টু শব্দ করল না সুমি। রেশমির মাথায় আগুন জ্বলছে। এরা বউ শাশুড়ি পেয়েছেটা কি? কেউ নাত বউকে মারছে তো কেউ ছেলের বউ মারছে। পেয়েছেটা কি? চুপ করে আসে দেখেই কি এসব করা হচ্ছে? দাঁত চেপে রাগটুকু হজম করে নিল রেশমি। সুমিকে নিয়ে তার রুমে শুয়ে দিল। কিন্তু অমি কি আর এই অবেলায় শোয়ার মেয়ে? বারবার চেষ্টা করলো উঠে যাওয়ার। অবশেষে রেশমি ধমক দিয়ে দরজা আটকিয়ে চলে গেল। আধা ঘন্টার মধ্যে নাস্তা তৈরি করে ফেলল। সবাইকে নাস্তা দেওয়া হলেও লিনাকে নাস্তা দেওয়া হয়নি। লিনা তখন পাশের বাড়িতে বউয়ের গুণ গাইতে গিয়েছিল। সবাইকে বলেছে সুমি তাকে খাবার দেয় না, তার সাথে সদাচরণ করে। বাড়িতে এসে যখন নাস্তা দেখতে পেল না তখন চিৎকার দিয়ে উঠল। রাগে ক্ষোভে ফেটে পড়ল সুমির উপর। তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করে প্রশ্ন করল, এখনও আমার নাস্তা তৈরি হয়নি? তোমার এত স্পর্ধা কই থেকে আসলো? ভাবতেই তো আমার অবাক লাগছে। আমার থেকে, এই যে আমার থেকে, আমি রেশমি, অর্থাৎ আপনার পুত্রবধূর ভাবি থেকেই এসেছে তার এত স্পর্ধা। লিনা তেড়ে এসে রেশমির গলা চেপে ধরল। আকস্মিক কাণ্ডে তাল হারিয়ে ফেলল রেশমি। লিনা হুট করে যে কাজ করে ফেলবে তা ভাবতে পারেনি। অনেক টানাটানি করলো ওর হাতের সাথে, তবুও সরাতে পারল না। এদিকে ওর প্রায় দম নিঃশ্বাস আটকে আসছে। সুমির দিকে তাকালো এক পলক। সুমি বারবার তাকে ছেড়ে দেওয়ার জন্য আর্তনাদ করছে। লিনা শুধু গলা চেপে ধরেনি, সাথে বিশ্রী গালিও দিচ্ছিল। গালি যখন রেশমির বাবা পর্যন্ত গড়ালো তখন আর সামলাতে পারল না সে। পা দিয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে পাড়া দিয়ে ধরল লিনার পা। লিনার হাত আলগা হতে রেশমি ওর হাত মুচড়ে ঘুরিয়ে পিছনে নিয়ে গেল। দাঁত চিবিয়ে বলতে লাগলো, আমি সুমি আপু না যে চুপচাপ সব সহ্য করব। আমি রেশমি, আর এই রেশমি প্রতিবাদের আওয়াজ তোলা ব্যতীত অন্য কিছুই করে না। আপনি ভাববেন না আপনার সাথে যা ইচ্ছে তাই করতে পারবেন। যদি ভেবে থাকেন তাহলে আপনি পৃথিবীর সবচেয়ে বোকা প্রাণী। ফের যদি কোনো দিন আপনি আমার গায়ে হাত তোলার চেষ্টাও করেন তাহলে আপনার হাতটা আলগা করে দিব, যাতে কোনো দিন ওই হাত দিয়ে খেতে না পারেন। মনে রাখবেন, আমি রেশমি। লিনা ছাড়া পেতে হাত পা দুটো ধরে আর্তনাদ করতে লাগলো। লিনার আর্তনাদের আওয়াজ পেয়ে হুড়মুড় করে নেমে আসে জমিলা, সিয়াম, সজীব ও তার বাবা। হন্ততন্ত হয়ে সকলে কি হয়েছে বলতে লাগলো। লিনা ফ্লোরে বসে মাথা ঠুকরাচ্ছে, হাত ধরে চেঁচিয়ে বলে উঠল, মেরে ফেলেছে, আমাকেও মেরে ফেলেছে। জমিলা লিনার অর্ধ কথা শুনতে বলে উঠল, হায় হায় সর্বনাশ, আমার বাপের জন্ম আমি এমন মেয়ে দেখিনি যে কিনা শাশুড়ির গায়ে হাত তোলে। এমন মেয়ে আমার ঘরে থাকবার এক দণ্ড যোগ্য নয়। ডাকোর মামা মামিকে, আজকে বিদায় করবে এই মেয়েটাকে। ঘরের বাকি সদস্য নীরব ভূমিকা পালন করলো। রেশমি কোনো কথা বলেনি, সে গলার পাশে হাত বোলাচ্ছে। লিনার হাতে ছুরির ছাপ একপাশে বসে গিয়েছে, সে অংশটা টনটন করছে। সুমি একবার মিনমিন করে বলেছিল যে রেশমি মারেনি, শুধু নিজেকে রক্ষা করেছে, কিন্তু কেউ তার কোনো কথা কানে তুলল বলে মনে হয় না। ঘরের উঠোনে বৈঠক বসেছে। গ্রামের বেশ প্রভাবশালী কয়েকজন লোক এসেছে। তাদের নিকট এক পাক্ষিক বিষয় তুলে ধরা হয়েছে, যার হিসেব মতোই সম্পূর্ণরূপে দোষী রেশমি। বেশ কয়েকজন লিনার একপাক্ষিক কথা শুনে বলল, ওকে যেন এমন সাজা দেওয়া হয় যাতে গ্রামে দ্বিতীয় কোনো মেয়ে শ্বশুর শাশুড়ির দিকে তাকিয়েও কথা না বলতে পারে। এলাকার অর্ধেকের মানুষ জানে লিনা সৌহার্দ্য আর সুমিকে ছোট থেকে লালন পালন করেছে আর তাদের দেখে রাখছে, যার ফলে সবাই রেশমিকেই খারাপ ভাবছে।
রেশমিকে একবারও কেউ প্রশ্নই করলো না যে আদৌ এসব করেছে কিনা। সবার হাবভঙ্গি দেখে সে নিজেই বলে উঠল, আপনারা তো সিদ্ধান্ত শোনানোর আগে আমার কিছু কথা শুনে নিন, তারপর না হয় সিদ্ধান্ত শোনাবেন। রেশমির কথাতে অর্ধেকেরও বেশি মানুষ বিপক্ষে চলে গেল। কেউ শুনতে চাইল না। গুটি কয়েকজন বলল তাকে তার কথা বলতে দেওয়া হোক। অবশেষে সব দিক বিবেচনা করে রেশমিকে তার বক্তব্য বলার সুযোগ করে দেওয়া হলো। রেশমি এক পলক সবার দিকে তাকিয়ে শুরু থেকে শেষ অবধি সব কিছু বলতে লাগলো। তার কথা শেষ হতে বেশ কয়েকজন অট্টহাসিতে পেশে পড়ল। তাদের বক্তব্য এসব রেশমির বানানো গল্প। এসব আমার কোনো বানানো গল্প নয়। আপনাদের বিশ্বাস না হলে সুমি আপুকে প্রশ্ন করুন। আপু, তুমিই বলো। সুমি হকচকিয়ে গেল। সবাই তার মুখপানে জবাবের আশায় তাকালো। সজীব আর লিনার মুখপানে চাইতে তার শরীর ঠান্ডা হয়ে উঠল। সুমির হয়েছে শাখের করাত। কোন দিকে যাবে মাথায় আসছে না। সে আমতা আমতা করতে লাগলো। থমথমে মুখে মাথা উঁচু করে রেশমির দিকে এক পলক তাকিয়ে সঙ্গে সঙ্গে আবারও আগের ন্যায় মাথা নিচু করে ফেলল। তার জবাবের আশায় করুণ দৃষ্টিতে চেয়ে আছে রেশমি। সে কি জবাব দিবে সবাই শুনতে চায়। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে অসুখের নাম তুমি। এটা হচ্ছে গল্পের দ্বিতীয় অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।